কারণ দেখুন, যার পয়সা আছে তাকে নিয়ে চিন্তা নেই, যার পয়সা নেই আমার মনে হয় তাকে নিয়েও খুব বেশি চিন্তা নেই। যার এই মাঝখানে আছে তার জন্য তো সব চিকিৎসা রয়েছে, সে করতে পারছে না, ছুঁতে পারছি না। একদম ক্যালকুলেশন করতে না পারলে সব মনে হয় বোধহয় যেগুলো থোকে হয়, আমি থোকে টাকা দিয়েছি থোকে পাবো, গোল্ড, জমি, বাড়ি, এখানে মানুষ ভুল করে। তো এবার তিনি বলবেন যে না, আমাকে তো টোটালে এত টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে। আচ্ছা, আপনি টোটালে দিতে হচ্ছে কি সেটা দেখছেন, টোটালে হারালেন কি সেটা দেখছেন না তো। নিউ জেনারেশন আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তাদের মধ্যে একটা প্রচলন চলছে যে আর্লি রিটায়ারমেন্ট। একটু যদি আমি ছোট করে বলে দিই, আপনি আমাকে একটা জিনিস বলুন যে ফ্ল্যাট কখন কেনা উচিত, বা মানে রিয়েল এস্টেটে কখন ইনভেস্ট করা উচিত? দেখুন, যদি আপনি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট হিসেবে নেন তাহলে আলাদা। দুটো বিষয়, একটা হচ্ছে আমার প্রাইমারি থাকার জায়গা নেই, থাকার হিসেবে যদি নেন ওটা আলাদা, আর ইনভেস্টমেন্ট যদি হয় তাহলে সেটা এটা আলাদা। একটু ব্যাখ্যা করুন। যদি আমি রিয়েল এস্টেট মানে ফ্ল্যাট আমি নিতে চাইছি, আমি নিজে থাকবো বলে, হুম তাহলে ফার্স্ট আগে দেখবো যে তার ইএমআই আমার কত দিতে হবে, তাহলে আমার ইনকামের সেটা কত পার্সেন্ট হচ্ছে, কত পার্সেন্টেজে আসছে সেইটা, এবং আমি কত বছর ধরে ইএমআইটাকে টানবো, টানলে জুডিশিয়াল হবে। ধরুন আপনার ইএমআই এর ইন্টারেস্ট হচ্ছে কত, ধরুন 8% লোনের ইন্টারেস্ট। আচ্ছা বেশ, এবার আপনি বলছেন 20 বছরের লোনে আমি নেবো। তো আপনাকে আপনার অ্যাডভাইসার বললো কেন 20 বছরের নিচ্ছে, আপনি 8% ইন্টারেস্ট দেবেন তো। বলছে না, আমার টাকা আমি বেশি করে দিয়ে শোধ করে দেবো। আপনি ওই টাকাটাকে যদি কোথাও ইনভেস্ট করে 10% পান, দিয়ে 8%টাকে শোধ করার জন্য আপনি 10%টাকে ভেঙে নেবেন, করবেন না। তো এবার তিনি বলবেন যে না, আমাকে তো টোটালে এত টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে। আচ্ছা, আপনি টোটালে দিতে হচ্ছে কি সেটা দেখছেন, টোটালে হারালেন কি সেটা দেখছেন না তো। হুম এই যে যেমন ধরুন, অনেকে অ্যাডভাইসার চুজ করেন না, ডাইরেক্ট খোঁজেন, ওই সস্তা খোঁজেন। তিনি দেখেন যে আমি কতটা বাঁচালাম কিন্তু কতটা হারালাম কিন্তু দেখার কোনো ক্যালকুলেশন তার জানাই নেই। প্রবলেমটা এই জায়গা হয়। এবার যখন তিনি বুঝলেন, তাকে তার প্রোফাইল দেখে বোঝা গেল যে হ্যাঁ, উনি এবার কিন্তু এই একটা ফ্ল্যাট নিতেই পারেন। আরো একটা ব্যাপার আছে, দেখুন আজকে আমি কে কোথায় জব করবে কোনো ঠিক আছে? তার আজ এখানে তিনি করছেন, কাল কোন দেশে করবেন তাও ঠিক নেই। এবার অনেকে বলেন আমি যদি চলে যাই আমি বিক্রি করে দেবো। তিনি কটা ফ্ল্যাট বিক্রি করেছেন, তার কত এক্সপেরিয়েন্স আছে। তারপরের নাম্বার হচ্ছে অনেকে বলেন না রেন্ট দিয়ে দেবো, সেখানেও কি হ্যাজার্ডস আছে সেটা তো অনেকের জানা নেই। তো এবার যদি আমি থাকবার জন্য নিই, আগে আমার ফ্যামিলি সেটেলড হয়েছে, এরকম এরকম বুঝেছি যে আমি এই জায়গাটা থাকতে পারি, এখানে থাকার চান্স আছে, তারপরে আমি এই ইএমআইতে যাবো কিনা তার অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করে এটা ঠিক করতে হবে। এবার ইনভেস্টমেন্ট, দেখুন রিয়েল এস্টেট একটা গুড ইনভেস্টমেন্ট ভেহিকেল। ফার্স্ট হচ্ছে খুব ভালো ইনভেস্টমেন্ট। তাহলে ফার্স্ট আগে আমাকে দেখতে হবে যে আমাকে তো রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে গেলে আগে টাকাটা বানাতে হবে। তাহলে ফার্স্ট আগে আমাকে ওয়েলথটাকে ক্রিয়েট করতে হবে। তারপরে না আমি রিয়েল এস্টেটে ইনভেস্ট করব। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের একটা গন্ডগোল হয়, অনেকে ভাবে যে ডোমেস্টিক ফ্ল্যাট বাড়ি কিনে নেওয়াটা একটা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট। এই জায়গাটা দিয়ে আপনার এবার ধরুন আপনি একটা 1.5 কোটি টাকা 3 বিএইচকে ফ্ল্যাট কিনলেন নিউ টাউন এলাকায়। এবার তার কত টাকা রেন্ট হতে পারে? 1030 যদি ভাড়া দেন। ইনভেস্টমেন্ট তো, তাহলে তো আপনি ভাড়া দেবেন। আমি আদার থিংস কিছু ধরছি না। তাহলে এবার 30,000 টাকা করে মানে বছরে কত হচ্ছে? 3,60,000 টাকা। তাহলে 1.5 কোটি টাকার 3,60,000 মানে ওটা কত পার্সেন্ট হচ্ছে? 4 পয়েন্ট সামথিং পার্সেন্ট। হুম। তাহলে আমি টাকাটা তো সেভিংসে রাখলে ভালো হতো। এরপর আছে মেইনটেন্যান্স কস্ট, ট্যাক্স, এক্সেট্রা, এক্সেট্রা, ডেপ্রিসিয়েশন ইত্যাদি অনেক কিছু। আমি তো কিচ্ছু ধরলাম না। প্লেন অ্যান্ড সিম্পল বললাম। এটা বোঝা উচিত। দ্বিতীয় হয় কি জানেন? অনেকে বলে না দাম তো প্রচুর বাড়বে। একদম ঠিক। দেখুন একটা ক্যালকুলেশন একটু আগে আমি রিটার্নের বলেছিলাম। ক্যালকুলেশন করতে না পারলে সব মনে হয় বোধহয় যেগুলো থোকে হয়, আমি থোকে টাকা দিয়েছি থোকে পাবো। গোল্ড, জমি, বাড়ি, এখানে মানুষ ভুল করে। ধরুন কেউ একজন 20 লাখ টাকা একটা ফ্ল্যাট কিনেছেন। দিয়ে এবার কিছু বছর পর 42 লাখ টাকায় বিক্রি করেছেন। এরকম আমাদের কাছে হামেশা আসেন। দিয়ে বলে দেখুন এইরকম রিটার্ন তো আপনারা দিতে পারবেন না। ডবলেরও বেশি। ঠিক সবাই আজকে অনলাইনে যে কেউ দেখে নিতে পারেন, একটা এক্সেলে XIRR ক্যালকুলেট করে নেবেন। প্রথমে ডেট দেবেন যে এই ডেটে আমি ফ্ল্যাটটা কিনেছিলাম 20 লাখ টাকা বসিয়ে দেবেন।
আর যে ডেটে বিক্রি করেছেন সেইটাতে যা টাকা পেয়েছেন বসিয়ে দেবেন, ইজ ইকুয়াল টু দিয়ে XIRR করে আপনি ফর্মুলা দিয়ে দেবেন, আপনার পার্সেন্টেজ এসে যাবে। কেন পার্সেন্টেজ আনতে হবে? দেখুন, আম আর আমের তুলনা করা যায়, আপেল আর আপেলের তুলনা করা যায়। আপনি ব্যাংকে রাখলে ভালো হতো, তাহলে ব্যাংকে কি দিয়েছে আপনাকে? পার্সেন্টেজ ইন্টারেস্ট। মিউচুয়াল ফান্ডে রাখলে পার্সেন্টেজ ইন্টারেস্ট, স্টকে রাখলে এত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, সব তো পার্সেন্টেজ। তাহলে একেও পার্সেন্টেজ আনুন, থোকে না হলে তাহলে এইগুলোকে থোকে নিয়ে যেতে হবে, তাহলে দেখবেন আপনার কি রিটার্ন হয়েছে। আমি আপনাকে বলে দিচ্ছি, ওই ধরনের রেসিডেন্সিয়াল কিনলে আপনি খুব বেশি হলে 4, 5, 6 এর মধ্যেই থাকবেন, তার বাইরে যেতে পারবেন না, সম্ভব নয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, রিয়েল এস্টেটে তাহলে কি প্রফিট করছে না লোকে? প্রচুর প্রফিট করছে, যে ওই বিজনেসটার মধ্যে জড়িয়ে আছে, যে জানে। যে তার নেটওয়ার্ক আছে, তার ইনফ্রাস্ট্রাকচার আছে, তার নলেজ আছে ওই ব্যাপারে, সে বিক্রি করে দেবে চট করে। ঠিক কোন টাইমটায় বিক্রি করলে হয়, কোন জায়গাটায় নিলে হয়, এগুলো সে জানে। হুম। এইবার বিজনেস প্রপার্টিতে যদি ইনভেস্ট করতে পারে, খুব ভালো, ওটা এর থেকে অনেকটা ভালো। কিন্তু আবার তো ওই একই কথা, আমাকে তো তার আগে টাকাটাকে, ওয়েলথটাকে তো ক্রিয়েট করতে বিজনেস প্রপার্টি কিনতে গেলে আরো বেশি অনেক পয়সা বেশি লাগে। টাকাটা লাগে। এবার আরেকটা জিনিস এখন খুব উঠে আসছে, যারা বিশেষ করে নিউ জেনারেশন আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তাদের মধ্যে একটা প্রচলন চলছে যে আর্লি রিটায়ারমেন্ট। এই আর্লি রিটায়ারমেন্ট প্ল্যানে কি আপনারা হেল্প করেন, নাকি আর্লি রিটায়ারমেন্টে আপনারা বিশ্বাসী? না দেখুন, আমি কি বিশ্বাস করি সেটা ভেবে লাভ নেই, বলবে এ বুড়ো কিচ্ছু বোঝে না। হ্যাঁ, সত্যি কথা বলছি, এবার হুম, পরিষ্কার কথা। দেখুন, যিনি যা চাইছেন আমরা তাকে প্ল্যান করে বুঝিয়ে হুম, দিতে পারি, হুম, এইটা হুম। করলে এই হবে, ওইটা করলে এই হবে, তিনি ঠিক করবেন কি, সবেরই প্ল্যানিং আছে। তো আর দেখুন, রিটায়ারমেন্ট, আর্লি রিটায়ারমেন্ট খুব ভালো কথা। একটু যদি আমি ছোট করে বলে দিই, হুম, 1980s এইসব জায়গাতে একটা আমাদের আর্নিং এজ ছিল কিরকম, যে মানুষজন চাকরিতে ঢুকতো, ইনকামে ঢুকতো ওই 18-20 বছর বয়সে, আর রিটায়ার করতো 58-60 এরকম, একটা 40 বছরের বড় পিরিয়ড, তাই তো? আজকে হচ্ছে কি, ঢুকতেই ডিগ্রি টিগ্রি করে 25-23 বছর লেগে যাচ্ছে, বেশি তো কম না। বেশি তো কম নয়, অ্যাভারেজ 25। আর তিনি চাইছেন আর্লি মানে 50-এ রিটায়ার নিয়ে নেবেন। তারও আগে কেউ কেউ চায়, কারণ বহু সেলিব্রিটির কথা শুনেছে, সাকসেসকে খুব ফলো করে লোকে, কিন্তু বুঝতে চায় না যে ওটা আমাকে করতে গেলে কি করতে হবে, ফেলিওরটা দেখেনি সে, বলে না তো, ওটা তো কোনো ইউটিউবে বলছে না, তো সে তাকে বিক্রি করার জন্য সে সাকসেসটা বলে দিয়েছে। এনিওয়ে, ওটা আলাদা জিনিস। তো এবার তার মানে 25 বছরে আমি ইনকাম শুরু করে 50 বছর, হুম। তাহলে কত বছরের আর্নিং এজ রইল? 25 বছর। 40 বছরের আর্নিং এজটা কমে হলো কত? 25। 25 বছর। যখন 40 বছর আর্নিং ছিল 1980s এর টাইমে, 60 ইয়ার্সে তার রিটায়ার করছে, তখন ওই গড় আয়ু ছিল 65 থেকে 70। তার মানে হুম, আমি রিটায়ার করার পর আমার বাঁচার কত বছর? ম্যাক্সিমাম 10 to 15, ম্যাক্সিমাম। কেন? এত চিকিৎসা পদ্ধতি ছিল না। একটা কলেরা হলেই মানুষ মরে যেত। এবার আজকে আমি 50 এ রিটায়ার করলাম, আমার বাঁচার মানে প্রবাবিলিটি আছে 85 to 90। আজকে যা চিকিৎসা বেরিয়েছে তাতে আরো বেশি। কারণ দেখুন, যার পয়সা আছে তাকে নিয়ে চিন্তা নেই। যার পয়সা নেই আমার মনে হয় তাকে নিয়েও খুব বেশি চিন্তা নেই। যার এই মাঝখানে আছে তার জন্য তো সব চিকিৎসা রয়েছে। সে করতে পারছে না। ছুঁয়েও ছুঁতে পারছি না। একদম। তাহলে এবার এই যে 50 এ রিটায়ার করলাম, 90 যদি হয় 40 বছর। 25 বছরে ইনকাম করে 40 বছর কাটাবো। এই 25 বছর আমাকে এতটা আমার কলসিতে জল জমাতে হবে, যেটাতে ওইটা চলতে পারে। তার সঙ্গে যাবে কিন্তু ইনফ্লেশন। লাইফস্টাইল ইনফ্লেশন। হুম, আপনি বলতে পারবেন যে আগে যে রিটায়ার করেছে ওই এজেতে, বলছি ওই 1980s 40s, ওই পুরনো এজের লোক, তাদের কিন্তু ওই রিটায়ার করার পর এভারেস্টের বেস ক্যাম্পে যাওয়ার শখ ছিল না। হুম, তার কিন্তু প্রত্যেক বছর ২ বার করে ঘুরতে যাওয়ারও শখ নেই। হুম। আজকে তার আছে কিন্তু। সেই জন্যই সে বলছে আমি আর্লি রিটায়ার করব। থাকাটা খারাপ নয়। কিন্তু সেই মানিটাও কি জমেছে? তো আমি বলে দিলাম, একটা কথা বললে হবে না। হলে করা হোক। খুব ভালো। এবার দেখুন রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্টের জন্য তাহলে তার আগে প্ল্যানিং করা দরকার। তাহলে কেন প্ল্যানিং করবে? ভালো করে ভাবুন একটা, যে রিটায়ারমেন্ট মানেটা কি? যাই হোক, যে বছরেই হোক, রিটায়ারমেন্ট মানেটা কি? আমি একটা ইনকাম করে টায়ারটা আমাকে বদলাতে হবে। তাহলে আমি একটা টায়ার দিয়ে চলছিলাম, ইনকাম করছিলাম। এবার সেই ইনকামটা আমার চলে যাবে। আমাকে একটা আলাদা ইনকাম ক্রিয়েট করতে হবে, যে আমি বাকি লাইফটা আমি এবং আমার মিসেস
যতদিন বাঁচবো। হুম। তাই তো নাকি? হ্যাঁ, একদমই তাই। এবার এগুলোর মধ্যে বলতে পারবে কে কতদিন বাঁচবে? গ্যারান্টেড না। কিচ্ছু না। এবার অনেকে বলে যে আমি রিটায়ারমেন্ট, এবার ভাবুন সবথেকে রিটায়ারমেন্ট প্ল্যানিং এর প্রবলেমটা কোথায় জানেন? সবথেকে লংগেস্ট প্ল্যানিং হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিং। কারণ আজকে কেউ 25 বছর বয়সে শুরু করলো। যদি তার কথা মতো 50 হয় বা 60 হয় যাই হোক, 25 থেকে 35 বছরের প্ল্যানিং তাকে করতে হবে। হিউজ রিস্কি প্ল্যানিং, কস্টলিয়েস্ট প্ল্যানিং। কস্টলি মানে খরচ হয় না ওই প্ল্যানিংটা করতে। আমি বলতে চাইছি কি সবথেকে বেশি টাকা জমানোর জন্য প্ল্যানিং হচ্ছে ওইটা। প্রচুর আনসার্টেনটি জড়িয়ে রয়েছে। ইকোনমি বারবার চেঞ্জ হবে এই পিরিয়ডটার মধ্যে। প্রচুর এর প্ল্যানিং আলাদা। এটা খুব অ্যাডভান্স প্ল্যানিং, এক্সপেরিয়েন্স লোক ছাড়া সম্ভব হয় না। প্লাস প্রোডাক্ট গুলো চেঞ্জ হবে। অনেকে না বলে যে আমি রিটায়ারমেন্টের জন্য ইনভেস্ট করবো, একটা ফান্ড বলে দেবেন। আরে ফান্ড যদি একটা লোককে রিটায়ারমেন্টের জন্য তৈরি করে দিতে পারতো, ওর থেকে ইজি জিনিস তো কিছু হতে পারতো না। আজকে পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় মানুষের আনসার্টেনটি হচ্ছে রিটায়ারমেন্ট, অন্য কিচ্ছু নয় কিন্তু। কারণ যেদিন আমার ভয়াবহ জিনিস, একটা লোন পর্যন্ত থাকবে না, আপনি যেদিন আপনার কোনো ইনকাম থাকবে না, কে আপনাকে লোন দেবে? হুম। আপনার পাশের দোকানদার যার কাছে আপনি যা খুশি চাইলে দিতেন, তিনিও বলবেন অরিজিৎ বাবু এখন আর আমি দিচ্ছি না, পরে। হ্যাঁ, এটাই ফ্যাক্ট। সেইটা আমি ক্যাজুয়ালি নিচ্ছি, এটা হওয়া উচিত নয়। এর ফান্ড সিলেকশন গুলো আলাদা, এর জন্য আলাদা ফ্রেমওয়ার্ক আমাদের ওই জন্য রেডি করা আছে এবং খুব টাচি প্ল্যান। তো কি করে করবেন? ধরুন কিছু করবেন না, আগে বলি সেটা হচ্ছে কি, আজকে না বহু জায়গায় দেখতে পাবেন রিটায়ারমেন্টের ক্যালকুলেটর দেওয়া আছে, এক্সেল এর একটা ক্যালকুলেটর। একবার ভাবুন, এত বড় একটা আনসার্টেনটি প্ল্যানিং একটা এক্সেল করে দেবে। সেখানে সে বললো যে আমার এখন খরচা 25,000, আমি এত বছর পর রিটায়ার করবো, তাহলে আমার তোমার এত টাকার কর্পাস লাগবে। আচ্ছা, তো আজকের 25,000 খরচাটা তখন বেড়ে কত টাকা হবে? হুম। সেখানেও তাকে বলেছে তুমি বলো কত পার্সেন্ট করে তোমার ইনফ্লেশন বাড়বে। আপনার লাইফস্টাইল ইনফ্লেশন ধরা আছে, আপনিও নিজেও তো জানেন না। ধরুন আজকে যাদের বাড়ি এসি ছিল না, সে ঠিক করেছিল যে আমি এসি নেবো না, আমার অত লাক্সারির দরকার নেই। তাহলে কাকে ঠিক করালো? পাশের বাড়িগুলো ঠিক করে দিল তোমারও দরকার আছে। হুম। এইভাবে তো লাইফস্টাইল বাড়ছে। আজকে ইনস্টাগ্রামের যুগে আমি লাইফস্টাইল বাড়াবো না, ফেসবুকের যুগে আমি লাইফস্টাইল বাড়াবো, অতটা সোজা, তাই না? আজকে আমি পকেটের মধ্যে এতগুলো ক্রেডিট কার্ড নিয়ে ঘুরছি, ডেমন নিয়ে ঘুরছি, তারপর বলছি আমি লাইফস্টাইল বাড়াবো না, তাই নয় কি? রিটায়ারমেন্টের প্ল্যানিং খুব বুঝে করা উচিত। আমরা কি করি, কোনো এরকম একটা স্ট্যাটিক কিছু মানে ফর্মুলা ফেলে রিটায়ারমেন্ট পছন্দ করি। আমাদের ভালো সফটওয়্যার তৈরি করা আছে, এর ফ্রেমওয়ার্ক আছে আলাদা। কিন্তু আমরা সবসময় বলি যে তুমি যখন ইনকাম শুরু করেছো, অ্যাডভাইস হচ্ছে প্রথমেই ঠিক করো এই ইনকামের একটা পোর্শন যেন আমার পার্টিকুলারলি রিটায়ারমেন্টের জন্য থাকে। ঠিক। এবার এই রিটায়ারমেন্ট আর সঙ্গে, সঙ্গে আমরা প্রত্যেক বছর তো প্রত্যেকের রিভিউ হয়। এবার সঙ্গে, সঙ্গে আমরা দেখি যে তার এক্সপেন্ডিচার প্যাটার্নটাও কিরকম হয়। প্রত্যেকের বাজেটিং করা আছে। সেখান থেকে দেখি যে তার এক্সপেন্ডিচার প্যাটার্নটা কিরকম বাড়ছে। আর সঙ্গে তার রিটায়ারমেন্টের জন্য যে ইনভেস্টমেন্ট আছে সেটা কিরকম হচ্ছে। এই দুটোকে ট্যালি করে কিন্তু যখন একটা মানুষ মোটামুটি 50 এর আশেপাশে যায়, হুম। তখন সে বুঝে যায় যে আমার কত টাকাটা, তিনি নিজেও আগামী বুঝতে আগামী 10-15 বছরে কি লাগবে। হবে?